Welcome everyone in supply chain management class. We're going to discuss our lecture on chapter 4, designing distribution networks and applications to online sales. সাপ্লাই চেইন মানেই তো আসলে কাস্টমারের হাতে পৌঁছানোর জন্য মাঝখানে যে কাজগুলো সেগুলো। তো একেবারে শুরু থেকে কাস্টমার পর্যন্ত পৌঁছানোর পুরো যে ভ্যালু এডিশনাল স্টেজ গুলো এগুলো সবই সাপ্লাই চেইনের আওতাভুক্ত। তো একজন ম্যানুফ্যাকচারার কাস্টমারের কাছে পণ্য পৌঁছানোর ক্ষেত্রে যে নেটওয়ার্ক ইউজ করবেন সেই নেটওয়ার্ক ডিজাইন কিভাবে করা যেতে পারে, সেখানে বিষয়গুলো কি কি, ইস্যুগুলো কি কি, এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। এর সাথে সাথে যদি অনলাইনে ডিস্ট্রিবিউশন করে, তো অনলাইনের ক্ষেত্রে অনলাইন সেলস এর অ্যাপ্লিকেশনটাই বা কেমন। তো এই শেষের অংশটুকু আসলে বর্তমান প্রেক্ষাপটে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই বই যখন লেখা হয়েছে তখন অনলাইন সেলসটা আমাদের দেশে অত ইম্পর্টেন্ট ইস্যু ছিল না, কিন্তু এখন এটা একটা মাস প্র্যাকটিসড ইস্যু। আমরা উভয়টি আলোচনা করবো ইনশাআল্লাহ। আবারও বলছি, আমাদের চ্যাপ্টারটা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিজাইনের ক্ষেত্রে যেই স্ট্র্যাটেজি গুলো নেওয়া যেতে পারে সেগুলো আমরা শুরুতে একটু দেখে নেব যে এই চ্যাপ্টারে মূলত কোন কোন বিষয় আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথমে হচ্ছে দি রোল অফ ডিস্ট্রিবিউশন ইন দ্য সাপ্লাই চেইন। সাপ্লাই চেইনে ডিস্ট্রিবিউশনের ভূমিকা কি। দ্বিতীয়ত হচ্ছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিজাইন। আপনি যদি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিজাইন করতে চান, একটা কমপ্লিট নেটওয়ার্ক তৈরি করতে চান যার মাধ্যমে প্রোডাক্ট কাস্টমারের হাতে পৌঁছাবে, তো সেই নেটওয়ার্ক ডিজাইনের ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টর গুলো আপনাকে প্রভাবিত করবে, ইনফ্লুয়েন্স করবে। নাম্বার 3 হচ্ছে ডিজাইন অপশনস ফর ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। 3 নম্বর অপশন আমাদের আলোচ্য হচ্ছে যে কয়টা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আমাদের সামনে অপশন হিসেবে আছে, অর্থাৎ উইদিন হাউ মেনি অপশনস উই মে চুজ এ সার্টেন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। আমরা প্রায় 5টা থেকে 6টা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের অপশন এখানে আলোচনা করব। সংশ্লিষ্ট ব্যবসার জন্য যে নেটওয়ার্কটা বেশি স্যুট করে বা যে নেটওয়ার্কটা কাছাকাছি হয় সেটা ফলো করতে পারে যারা এখান থেকে নেটওয়ার্কের সাজেশন নিতে চান। তো এই ছিল 3 নম্বর, যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গুলো কি কি হতে পারে। আর 4 নম্বর অপশন হচ্ছে, বা 4 নম্বর আজকের ডিসকাশন ইস্যু হলো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কস ইন প্র্যাকটিস। কিছু প্র্যাকটিক্যাল ইস্যু এখানে আলোচনা করা হবে। আর আরো একটা যে আলোচনা আলাদাভাবে আমরা বলেছি সেটা হলো যে অনলাইন সেলস এর বিষয়টা। ওকে, আমরা 4টার মধ্যে শুরু করছি প্রথমটা দিয়ে, দি রোল অফ ডিস্ট্রিবিউশন ইন দ্য সাপ্লাই চেইন। সাপ্লাই চেইনে আসলে ডিস্ট্রিবিউশনের ভূমিকা কি। তো এখানে আসলে বেশ কয়েকটা কোম্পানির উদাহরণ দেওয়া হয়েছে যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ইউজ করে এই কোম্পানিগুলো, মানে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ভূমিকা কি ছিল তাদের। তো রোল অফ ডিস্ট্রিবিউশন এর ক্ষেত্রে আমরা প্রথমেই বলি ডিস্ট্রিবিউশন বলতে কি বোঝায়। দেখেন, ডিস্ট্রিবিউশন রেফার্স টু দা স্টেপস, সেই সমস্ত স্টেপ গুলো টেকেন টু মুভ এন্ড স্টোর, যা গ্রহণ করা হয় মুভ করার জন্য এবং স্টোর করার জন্য, অর্থাৎ পণ্য মুভমেন্টের জন্য এবং পণ্যকে সংরক্ষণের জন্য। এ প্রোডাক্ট ফ্রম দ্য সাপ্লায়ার স্টেজ টু দ্য কাস্টমার স্টেজ, অর্থাৎ একজন সাপ্লায়ার থেকে একজন কাস্টমার পর্যন্ত পৌঁছানোর মাঝখানে যে পরিবহন এবং যে স্টোরিং এর বিষয়গুলো, এর প্রত্যেকটা স্টেপকে আমরা বলছি ডিস্ট্রিবিউশন। মনে রাখবেন, সাপ্লায়ার স্টেজ বলতে এখানে কখনো কখনো ম্যানুফ্যাকচারার হচ্ছে সাপ্লায়ার, ডিস্ট্রিবিউটর হচ্ছে কাস্টমার, আবার ডিস্ট্রিবিউটর সাপ্লায়ার, হোলসেলার হলো কাস্টমার, আবার হোলসেলার সাপ্লায়ার রিটেইলার কাস্টমার, আবার রিটেইলার সাপ্লায়ার কনজিউমার হচ্ছে কাস্টমার। তার মানে সাপ্লাই চেইনের এই যে দুটো করে পক্ষ, প্রতি দুটো পক্ষেরই একজন হয় সাপ্লায়ার, একজন হচ্ছে কাস্টমার। তো এই সাপ্লায়ার থেকে কাস্টমারের হাতে পৌঁছানোর যে ব্যবস্থাটা, সেটাকেই আমরা বলছি ডিস্ট্রিবিউশন। যেমন এখানে বলছি, ডিস্ট্রিবিউশন অকার্স বিটুইন এভরি পেয়ার অফ স্টেজেস।
ইন দ্য সাপ্লাই চেইন। সাপ্লাই চেইনের যে প্রত্যেকটা জোড়ায় জোড়ায় যে স্টেজ গুলো আছে, যেটা আমরা প্রথম চ্যাপ্টারেই পড়েছি, ম্যানুফ্যাকচারার টু ডিস্ট্রিবিউটর টু হোলসেলার টু রিটেইলার টু কাস্টমার, এই প্রত্যেকটা জোড়াই হচ্ছে ডিস্ট্রিবিউশনের কাজগুলো সংঘটিত হয়। যেমন একজন ডিস্ট্রিবিউটর সবসময় মাথায় তার খেয়াল রাখতে হয় যে কোন নেটওয়ার্ক ব্যবহার করে আমি পণ্যগুলোকে হোলসেলারদের কাছে পৌঁছাবো। হোলসেলারকে আবার চিন্তা করতে হয় যে কোন নেটওয়ার্ক ব্যবহার করে আমি কাস্টমারদের কাছে আমার প্রোডাক্ট পৌঁছাবো। যাই হোক, আমরা যদি ওয়ালমার্টের দিকে তাকাই, ওয়ালমার্ট এন্ড 7-Eleven জাপান হ্যাভ বিল্ড দ্য সাকসেস অফ দেয়ার এন্টায়ার বিজনেস অ্যারাউন্ড আউটস্ট্যান্ডিং ডিস্ট্রিবিউশন ডিজাইন। এরা সফল হয়েছে, তাদের ডিস্ট্রিবিউশন ডিজাইনটা ছিল অত্যন্ত অসাধারণ এবং সেই ডিস্ট্রিবিউশনের অপারেশনটাও ছিল তাদের খুব নিখুঁত। ইন দ্য কেস অফ ওয়ালমার্ট, ওয়ালমার্টের ক্ষেত্রে distribution allows the company to provide high availability levels of relatively common products. তারা কি করেছে, যেগুলো কমন প্রোডাক্টস, ওয়ালমার্ট, আমরা ওয়ালমার্টের কথা বলছি, ওয়ালমার্ট যেগুলো কমন প্রোডাক্ট নিয়মিত চলে, ফ্রিকুয়েন্টলি চলে, সেই সমস্ত প্রোডাক্টগুলোর ক্ষেত্রে তারা অ্যাভেইলেবিলিটিটা এনশিওর করার চেষ্টা করেছে বা অ্যাভেইলেবিলিটির দিকে জোর দিয়েছে। মানে কাস্টমার চাইলেই পাবে, কাস্টমার খুঁজলেই পাবে, এইটার দিকে তাদের মূল নজর ছিল, যেটাকে আমরা বলি রেসপন্সিভনেস। কারণ ওয়ালমার্ট মূলত এই জাতীয় প্রোডাক্টেরই ব্যবসা করেছে। কিন্তু in the case of 7-Eleven Japan, effective distribution provides a very high level of customer responsiveness at a reasonable cost. আবার 7-Eleven জাপানও সেই একই কাজ করেছে, তারাও সেই রেসপন্সিভনেসটাকেই প্রায়োরিটি দিয়েছে। তার মানে কাস্টমার চাওয়া মাত্র যেন পায়। তবে উভয়েরই একটা জিনিস, আরো একটা জিনিস কমন, সেটা হচ্ছে লো কস্ট এবং রিজনেবল কস্ট। খরচ কম খরচে কাস্টমার যেন পেয়ে যায়, এটা তারা চেষ্টা করেছে এবং এ কারণে তারা সফল হয়েছে। তো এরকম বেশ কয়েকটা কোম্পানির উদাহরণ আমাদের এখানে দেওয়া আছে। যেমন দেখেন, ডেলের কথা বলা হচ্ছে। আনটিল 2007 ডেল ডিস্ট্রিবিউটেড ইটস পিসিস ডিরেক্টলি টু এন্ড কাস্টমার্স। 2007-এর আগ পর্যন্ত ডেল পণ্য বিক্রি করত শুধুমাত্র ক্রেতাদের কাছে, অর্থাৎ কনজিউমারদের কাছে। এখানে তারা হোলসেলার, রিটেইলার এগুলো ইউজ করতো না। অন্যদিকে whereas companies such as HP distributed through resellers, HP কি করতো, রিসেলারদের মাধ্যমে কয়েকটা ধাপ পার হয়ে বিক্রি করতো। তো ডেল কাস্টমার্স ওয়েটেড সেভারাল ডেজ টু গেট এ পিসি। ডেল কাস্টমাররা অর্ডার করার পর সেই ডেলের কোম্পানি থেকে হয়তো কুরিয়ার সার্ভিসে করে কাস্টমারের কাছে কম্পিউটার পৌঁছাতো, এজন্য তাদেরকে ওয়েট করতে হতো অনেকদিন। Whereas customers could walk away with an HP computer from a reseller. আর এইচপির যারা ক্রেতা, তারা এইচপির কোনো একটা শোরুমে গিয়ে হাত দিয়ে নেড়ে চেড়ে দেখে তাৎক্ষণিক প্যাকিং করে নিয়ে আসতো। তো দুইজনের ডিস্ট্রিবিউশন সিস্টেম ছিল দুই রকম। স্টার্টিং ইন জুন 2007, কিন্তু 2007-এর জুনে ডেল একটু চেঞ্জ হলো। তারা কি করলো, ডেল অলসো স্টার্টেড সেলিং ইটস পিসি থ্রু রিটেইল ওয়ালমার্ট। ডেল তখন তাদের কম্পিউটার গুলোকে রিটেলের মাধ্যমে বিক্রি করা শুরু করলো, যেমন ওয়ালমার্ট এই জাতীয় শোরুম বা সুপার শপ গুলোর মাধ্যমে তারা বিক্রি শুরু করলো। আবার দেখেন, ইন দ্য লেট 1990s Gateway opened a Gateway country stores wherein customers could examine the products and have salespeople help them configure a PC. Gateway আবার কি করলো, তারা এরকম শোরুমের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করা, কম্পিউটার বিক্রি করা শুরু করলো, যেন কাস্টমাররা নিজের হাতে দেখে তারপরে একটা সিলেক্ট করতে পারে। তো এখন অ্যাপল কোম্পানির যদি আমরা দেখি, আমরা গেটওয়ে লাস্ট পরিণতিটা দেখি। বাই এপ্রিল 2004 Gateway closed all its stores because of their poor financial performance. কিন্তু 2004-এ তারা সব স্টোর বন্ধ করে দিল, কারণ তাদের পারফরমেন্সটা তারা দেখলো ফিনান্সিয়ালি খুব খারাপ অবস্থা। কিন্তু অ্যাপল কম্পিউটার ইন কন্ট্রাস্ট, আর অ্যাপল কম্পিউটার এর বিপরীতে হ্যাজ ওপেন্ড মেনি রিটেইল স্টোরস দ্যাট সেল কম্পিউটার্স। ঠিক একই সময়ে অ্যাপল কম্পিউটার আবার নতুন নতুন স্টোর খুলতে লাগলো এবং সেখানে কম্পিউটার বিক্রি করতে লাগলো।
These PC companies have chosen different distribution models. যাই হোক, আমরা বলছি যে ডেল একসময় একটা করেছে, পরে অন্য সময় আরেকটা করেছে, আবার এইচপি শুরু থেকেই একরকম করেছে। আবার দেখেন গেটওয়ে তারা এইচপির মতোই শুরু করেছিল, কিন্তু তারা ফিনান্সিয়ালি লস খেয়ে খেয়ে একসময় বন্ধ করে দিয়েছে। আবার ঠিক একই সময় তাদের পাশে বসে অ্যাপেল কম্পিউটার নতুন নতুন স্টোর খুলেছে। তো আসলে ঘটনাটা কোথায়, কি? হাউ ক্যান ইউ ইভালুয়েট দিস ওয়াইড রেঞ্জ অফ ডিস্ট্রিবিউশন চয়েসেস? এখন আসলে কে কোন ডিস্ট্রিবিউশন চয়েস, মানে ডিস্ট্রিবিউশন সিস্টেম চুজ করে লাভ করেছে, আর কে কোনটা চুজ করে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আমরা কিভাবে বুঝবো? এজন্যই আমাদেরকে ডিটেইলড পড়তে হবে। তো যাই হোক, এখানে আরো কিছু কোম্পানির উদাহরণ দেওয়া আছে, মানে কোম্পানিগুলো ডিস্ট্রিবিউশন সিস্টেম ইউজ করে কেউ সফল হয়েছে, আবার কেউ ডিস্ট্রিবিউশন সিস্টেমটা চেঞ্জ করে ব্যর্থ হয়েছে। সুতরাং কোম্পানির সফলতা ব্যর্থতার সাথে ডিস্ট্রিবিউশন সিস্টেম চেঞ্জ করার একটা, বা ডিস্ট্রিবিউশন সিস্টেম সিলেক্ট করার, চুজ করার একটা ভূমিকা আছে। তো এই হচ্ছে আমাদের বক্তব্য, যে ডিস্ট্রিবিউশন সাপ্লাই চেইনে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ভূমিকাটা কি। তো সাপ্লাই চেইনে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ভূমিকা অনেক বেশি। এই হচ্ছে আমাদের মূল কথা। ওকে, আমরা রোল অফ ডিস্ট্রিবিউশন ইন দ্য সাপ্লাই চেইনে ডিস্ট্রিবিউশনের ভূমিকাটা কি আলোচনার পরে এবার চলে যাচ্ছি পরের অংশে, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিজাইন। আপনি যখন একটা নেটওয়ার্ক ডিজাইন করবেন, অর্থাৎ আপনার কাস্টমারদের কাছে পৌঁছানোর কোন স্টাইলে পৌঁছাবেন, তারা কিভাবে আপনার কাছে অর্ডার দেবে, আর আপনি কিভাবে তাদের হাতে পৌঁছাবেন, এই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক যখন আপনি ডিজাইন করবেন, ডিজাইন তো অনেকগুলো অপশন আছে যেটা আপনি চুজ করবেন নিজের জন্য। তো সেক্ষেত্রে আপনার কোন কোন বিষয়গুলো ফ্যাক্টরস হিসেবে কাজ করবে, কোন কোন বিষয়গুলো ফ্যাক্টরস হিসেবে কাজ করবে, সেটা আমরা এখন দেখব। মানে কোন কোন বিষয় ফ্যাক্টরস হিসেবে ইনফ্লুয়েন্স করবে সেই ডিজাইন সিলেকশনে। তো যে সমস্ত ফ্যাক্টরস নেটওয়ার্ক ডিজাইনে ভূমিকা রাখে বা ইনফ্লুয়েন্স করে, সেগুলোর মধ্যে আমরা দেখি যে প্রথমত দুইটা বিষয়কে আপনার মাথায় রাখতে হবে নেটওয়ার্ক ডিজাইনের ক্ষেত্রে। টু ডাইমেনশনস, দুইটা ডাইমেনশনকে মাথায় রাখতে হবে। নম্বর ওয়ান হলো কাস্টমার নিডস দ্যাট আর মেট, আপনি ঠিক কাস্টমারের কোন প্রয়োজনটা পূরণ করছেন। দুই নম্বর হচ্ছে কস্ট অফ মিটিং কাস্টমার নিডস, ওই প্রয়োজন পূরণে আপনার খরচটা কেমন হবে, কতটুকু খরচ করার পারমিশন বা সুযোগ আপনার আছে। এই দুটো আপনার মাথায় রাখতে হবে, কি প্রয়োজন পূরণ করছেন এবং প্রয়োজন পূরণে আপনি ঠিক কত টাকা খরচ করতে পারবেন। এর বাইরে আপনাকে আর যে সমস্ত ফ্যাক্টর গুলো ডিজাইন নেটওয়ার্ক ডিজাইন করতে ইনফ্লুয়েন্স করবে, সেগুলোর মধ্যে রয়েছে রেসপন্স টাইম, অর্থাৎ কাস্টমাররা অর্ডার দেওয়ার পরে আপনি সাড়া দিতে কতক্ষণ সময় নেবেন, বা এই ডিজাইনে কতক্ষণ সময় লাগবে যে সিস্টেমে আপনি কাস্টমারকে প্রোডাক্টটা দিতে চাচ্ছেন। দ্বিতীয়ত প্রোডাক্ট ভ্যারাইটি, আপনি কাস্টমাররা ভ্যারাইটি কেমন চায়। কিছু কিছু সিস্টেম আছে যেখানে আপনি খুব বেশি ভ্যারাইটি দিতে পারবেন না, কোনো কোনো নেটওয়ার্ক ডিজাইন আছে। আবার কোনো কোনো নেটওয়ার্ককে আপনি অনেক বেশি ভ্যারাইটি দিতে পারবেন। তো এখানে আসলে কাস্টমাররা ভ্যারাইটি চায় কেমন, সেটা একটা বিষয়। যেমন সরিষার তেলে কিন্তু ভ্যারাইটি নেই, সরিষার তেলে তেমন ভ্যারাইটি নেই, চালের ক্ষেত্রে তেমন কোনো ভ্যারাইটি নাই, বাট সাবানের ক্ষেত্রে, ক্রিমের ক্ষেত্রে কাস্টমার অনেক ধরনের ভ্যারাইটি দেখতে চায়, যার মধ্যে থেকে সে চুজ করবে। সো আপনি যে প্রোডাক্টটা ইউজ করবেন, সেই প্রোডাক্টটা কাস্টমারের হাতে পৌঁছানোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এটার ভেরিয়েশন বা অনেক আইটেম কাস্টমাররা কতটুকু চায়। দেন অ্যাভেইলেবিলিটি, অ্যাভেইলেবিলিটি কতটুকু জরুরি। কোনো কোনো প্রোডাক্ট আছে যে কাস্টমার চাওয়ার পরে আপনি অন্যের কাছ থেকে এনে দিতে পারেন, সাপ্লায়ারের কাছ থেকে এনে দিতে পারেন। আর কোনো কোনো প্রোডাক্ট আছে কাস্টমার চাওয়া মাত্রই সে পেতে চায়, মানে সে অর্ডার করার সাথে সাথেই হাতে পেতে চায়। সো সেই প্রোডাক্টের ক্ষেত্রে আপনার এমন নেটওয়ার্ক ডিজাইন করতে হবে যেন সে চাওয়া মাত্র আপনি তাকে দিতে পারেন, এনে দিতে গেলে আর কাস্টমার পাবেন না। তারপরে কাস্টমার এক্সপেরিয়েন্স, কাস্টমারের এখানে অভিজ্ঞতা বা অনুভূতিটা কেমন হবে। যেমন অনলাইনে কাস্টমারের এক্সপেরিয়েন্সটা ভালো হয় না,
অনেক সময়। কারণ কি? কারণ হচ্ছে যে ছবিতে একরকম দেখে, তারপরে হাতে পাওয়ার জন্য ২ দিন ৩ দিন ওয়েট করে। এরপর এই এই যে একটা মানসিক তৃপ্তিটা অনলাইনে ওইভাবে পায় না। সেখানে কাস্টমার অনলাইন ডিস্ট্রিবিউশন সিস্টেমে কাস্টমার এক্সপেরিয়েন্সটা আসলে অতটা ভালো না। কিন্তু রিটেইল শপে গিয়ে কাস্টমার যখন নিজে ধরে পছন্দ করে একটা বাদ দিয়ে আরেকটা নিয়ে কেনে, সেখানে কাস্টমার এক্সপেরিয়েন্সটা কিন্তু অনেক হাই। আপনার কাস্টমাররা এই তৃপ্তি পাওয়ার ক্ষেত্রে কোন মানে তাদের লেভেলটা কেমন বা কোন প্রোডাক্ট তারা কিনতে যাচ্ছে সেটাকে মাথায় রাখতে হবে। টাইম টু মার্কেট, অর্থাৎ এই প্রোডাক্টটা বাজারে আসার পরে কাস্টমার পর্যন্ত পৌঁছাতে সময় লাগে কেমন। যেমন আপনার যদি এমন হয় যে হোম ডেলিভারি সিস্টেম, তখন ম্যানুফ্যাকচারার প্রোডাক্টটা মার্কেটে আনার সাথে সাথেই কাস্টমারকে দিতে পারে। আবার যদি এমন হয় যে এটা আসলে রিটেইলার হয়ে আপনার হাতে আসবে, তখন কোম্পানিগুলো প্রডিউস করে এরপর হোলসেলারদেরকে দেয়, হোলসেলাররা রিটেইলার সেট করে বা রিটেইলারের কাছে দেয়, রিটেইলার থেকে আপনি পাবেন। এখানে সময়টা একটু বেশি নেয়। আপনার প্রোডাক্টটা যদি এমন হয় যে মার্কেটে আসার সাথে সাথে কাস্টমার চায়, তাহলে কিন্তু এই হোলসেলার রিটেইলার সিস্টেমের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা অত সুন্দর হবে না। আর যদি এমন হয় যে কাস্টমারদের ওয়েট করতে কোনো অসুবিধা নেই, বাট তারা হাত দিয়ে ধরে কিনতে চায় দেখে শুনে, তখন আবার ওই সিস্টেমটা ভালো হবে। অর্ডার ভিজিবিলিটি। ভিজিবিলিটি মানে কি? মানে হচ্ছে দেখা বা দর্শনযোগ্যতা। তো কাস্টমার হোটেলে যখন অর্ডার দেয়, আহ, মানে দোকানে যখন আপনি অর্ডার করছেন, তখন আপনার সামনেই হয়তো সে মেপে তারপরে প্যাকিং করে তারপর দিচ্ছে। এটার যে একটা সাইকোলজিক্যাল তৃপ্তি আছে। আর কোন কোন সিস্টেম আছে যেখানে আপনার অর্ডার করতে হবে ফোনে অথবা মেসেঞ্জারে অথবা ইমেইলে, তারপর তারা কখন মাপলো, তারা কখন প্যাকিং করলো, সব হচ্ছে আপনার চোখের আড়ালে হয়। আপনি জাস্ট সময় মতো ডেলিভারি পান। এখানে ভিজিবিলিটিটা জিরো বা খুব সামান্য। তো আপনি যে প্রোডাক্ট বিক্রি করছেন, এখানে কাস্টমার ভিজিবিলিটি কতটুকু চায়, দেখতে চায় নিজের চোখে সবকিছু, এটা কতটুকু, সেটা যদি বেশি হয় তাহলে আপনার এক ধরনের নেটওয়ার্ক ডিজাইন হবে। আর যদি ভিজিবিলিটিটা অত ইম্পর্টেন্ট ইস্যু না হয়, তখন আপনি অন্য ডিজাইন চিন্তা করতে পারেন। আর লাস্ট হচ্ছে রিটার্নেবিলিটি। কাস্টমার যদি ফেরত দিতে চায়, তো আপনি যে নেটওয়ার্ক ডিজাইনে কাস্টমারের হাতে প্রোডাক্ট পৌঁছাবেন, ফেরত দেওয়াটা কতটুকু সহজসাধ্য। যেমন অনলাইন ডেলিভারিটা খুব সহজে ফেরত দেওয়া যায়, কিন্তু সরি, নর্মাল আপনি আশপাশের দোকান থেকে কিনলেন সহজে ফেরত দিতে পারছেন, কিন্তু অনলাইন যদি আপনার বাসায় দিয়ে যায়, তখন প্রোডাক্ট ফেরত দিতে দেওয়াটা কি অত সহজ? না স্যার। খুব টাফ একটা বিষয় না? আবার ওদেরকে ফোন দিতে হয়। স্যার দেওয়ার পর স্যার তখন প্রোডাক্ট নিতে চায় না স্যার। হ্যাঁ, নিতে চায় না। সো আপনি যদি এমন প্রোডাক্ট বিক্রি করেন যেটা মাঝে মধ্যেই ফেরত দেওয়ার কোনো বিষয় থাকতে পারে, তাহলে আপনার এই হোম ডেলিভারি সিস্টেম, ওই ডিজাইন নেটওয়ার্কটা আপনার জন্য ভালো হবে না। আর যদি প্রোডাক্ট এমন হয় যেখানে আসলে রিটার্নের পসিবিলিটি খুব সামান্য, তখন আপনি চাইলে এরকম ডিরেক্ট ডিস্টেন্ট যেটা শিপিং সিস্টেম বা ডিস্টেন্ট ডেলিভারি সিস্টেম, সেটা ইউজ করতে পারেন। তা এই হচ্ছে কয়েকটা ফ্যাক্টরস যেগুলো আপনার নেটওয়ার্ক ডিজাইন করতে গিয়ে কনসিডার করতে হবে। আমরা নামগুলো আরেকবার দেখি। রেসপন্স টাইম, তারপরে হচ্ছে প্রোডাক্ট ভ্যারাইটি, প্রোডাক্ট অ্যাভেইলেবিলিটি, তারপরে হলো কাস্টমার এক্সপেরিয়েন্স, টাইম টু মার্কেট, অর্ডার ভিজিবিলিটি, এবং লাস্ট হচ্ছে রিটার্নেবিলিটি। এই এই চারটা, দুটো ছয়, চারটা তিনটে সাতটা, এই সাতটা ফ্যাক্টরের আর কোনো জিজ্ঞাসা আছে কি? আরেকবার একটু বলে ভালো হয় এরকম। স্যার ওই যে প্রথমে যেটা বলছেন স্যার, ওই যে উপরের ধাপে স্যার। আচ্ছা, এই দুটো স্যার ওই যে ইয়া এখানে রেসপন্স মিটিংটা টাইম, প্রোডাক্ট ভ্যারাইটি। স্যার, প্রোডাক্ট ভ্যারাইটি স্যার, ওই যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট যে স্যার থাকে ওইগুলা স্যার অ্যাভেলেবিলিটি করে, ওইটা না স্যার? ভ্যারাইটির কথা বলছেন 2 নম্বরটা? জি স্যার, জি স্যার। মানে এখানে হলো যে রকম, হরেক রকম প্রোডাক্ট। যদি আপনি রিটেল শপের মাধ্যমে বিক্রি করেন, কাস্টমাররা তুলনামূলক কম আইটেমের মধ্যে দিয়ে একটা চুজ করতে হয়। আর যদি অনলাইনে সে কেনে, তখন কিন্তু অসংখ্য প্রোডাক্টের মধ্যে সে একটা চুজ করতে পারে, তাই না? জি স্যার। কারণ তার তো রিটেল শপে দোকানে জায়গার কোনো বিষয় নেই যে ছোট্ট দোকানে সব মাল রাখা যায় না।
এমন তো কোনো সমস্যা নেই। না স্যার। আপনার সে সব ছবি তুলে এরপর দিয়ে রাখে, অথবা সবগুলো তালিকা দিয়ে রাখে, কারণ সে সরাসরি গোডাউন থেকে আপনাকে সাপ্লাই দেবে, সেখানে ভ্যারাইটি অনেক বেশি রাখা সম্ভব। জি কিন্তু স্যার। রিটেইলের মাধ্যমে বিক্রি করলে ভ্যারাইটি অত বেশি রাখা যায় না। প্রশ্ন হচ্ছে আপনি যে প্রোডাক্ট বিক্রি করেন, কাস্টমার সেটার ভ্যারাইটি কতটুকু চায়। যদি ভ্যারাইটি বেশি চায় তাহলে আপনার একটা সিস্টেমে ডেলিভারি দিতে হবে, একটা নেটওয়ার্ক ডিজাইন আপনি চুজ করবেন। আর যদি কাস্টমার ভ্যারাইটি নিয়ে অত টেনশন নেই, কারণ ওই প্রোডাক্টের ভ্যারাইটি তেমন জরুরি না, যেমন আমরা বলছি সরিষার তেল, মধু, তো সেই ক্ষেত্রে আপনার আর একটা নেটওয়ার্ক ডিজাইন চিন্তা করতে পারেন, যেখানে ভ্যারাইটিটা বেশি দেয়া লাগবে না। বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা চলে যাচ্ছি পরের অংশ। তো এবারে আমরা দেখব যে চেঞ্জিং দ্য ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিজাইন এফেক্টস দ্য ফলোইং সাপ্লাই চেইন কস্ট। আপনি যদি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিজাইন একটা বাদ দিয়ে আরেকটা নেন, যে না এই সিস্টেমে না আমরা ওই সিস্টেমে যাব, তো প্রত্যেকটা সিস্টেমের সাথেই কয়েকটা ইস্যু জড়িত। একটা হচ্ছে ইনভেন্টরি, একটা হলো ট্রান্সপোর্টেশন, একটা হলো ফ্যাসিলিটি, আর একটা হচ্ছে ইনফরমেশন। এক একটা নেটওয়ার্ক ডিজাইনের কোনোটা ইনভেন্টরি কস্ট অনেক বেশি, কোনোটা ইনভেন্টরি কস্ট কম। কোন নেটওয়ার্ক ডিজাইন আপনি মানে সিলেক্ট করবেন তার উপর নির্ভর করে। আবার দেখা যাচ্ছে কোনোটা ইনভেন্টরির খরচ বেশি পড়লেও ট্রান্সপোর্টেশন খরচ খুব কম। আবার কোনো কোনো নেটওয়ার্ক ডিজাইনে ট্রান্সপোর্টেশন খরচ বেশি কিন্তু ইনভেন্টরি খরচ কম। কোনো কোনো নেটওয়ার্ক ডিজাইন আপনার ফ্যাসিলিটি কস্ট অনেক বেশি কিন্তু ট্রান্সপোর্টেশন খরচ কম। আবার কোনো কোনো নেটওয়ার্ক ডিজাইনে ফ্যাসিলিটি খরচ কম কিন্তু সেটা রিপ্লেস হয় ট্রান্সপোর্টেশন কস্ট দিয়ে। আবার কোনো কোনো নেটওয়ার্ক ডিজাইনে ইনভেন্টরি কস্ট কমায় কিসের মাধ্যমে? ইনফরমেশনে খরচ বেশি করে। তো আপনার এক একটা নেটওয়ার্ক ডিজাইনের এক একটা সিস্টেম। আমরা এই চারটার যে একটা থেকে মানে চারটার যে ভূমিকা একটার সাথে আরেকটার যে রিলেশন সেটা আমরা এখন দেখব। তো এই ফ্যাক্টরস গুলো কিভাবে আহ, প্রভাব ফেলে, ইনফ্লুয়েন্স করে, সেগুলো আমরা এখন একটু চিত্রের মাধ্যমে দেখব। প্রথমেই দেখেন, নাম্বার অফ ফ্যাসিলিটি দেওয়া আছে ওয়াই অক্ষে বা ওয়াই অ্যাক্সিসে, আর রেসপন্স টাইমটা দেওয়া আছে হলো এক্স অ্যাক্সিসে, এক্স অক্ষে। দেখেন বলা হচ্ছে যে রেসপন্স টাইম যত বাড়বে, সরি, নাম্বার অফ ফ্যাসিলিটি যত বাড়বে রেসপন্স টাইম তত বাড়বে, তাই না? নিচে তো ডান দিকে যত যাবেন তত বৃদ্ধি পাবে, আর উপরে যত উঠবেন তত বৃদ্ধি পাবে। তো আপনি ফ্যাসিলিটি বলতে এখানে আমরা বোঝাচ্ছি লোকেশনটাকে, লোকেশন অফ স্টোরেজ, তারপরে লোকেশন অফ প্রোডাকশন সেন্টার, লোকেশন অফ আপনার অ্যাসেম্বলিং সেন্টার, এগুলোকে আমরা বলছি ফ্যাসিলিটি। যত ধরনের ফ্যাক্টরি আছে, তারপরে স্টোরেজ আছে, ওয়্যার হাউস আছে, শোরুম আছে, এগুলোকে আমরা ফ্যাসিলিটি বলি। তো এই ফ্যাসিলিটির পরিমাণ আপনি যত বাড়াবেন, রেসপন্স টাইম, কাস্টমারের হাতে পৌঁছানোর টাইমটা তত বাড়বে। কারণ আপনার প্রথমে ফ্যাক্টরি থেকে যাবে গুদামে, গুদাম থেকে যাবে শোরুমে, শোরুম থেকে যাবে কাস্টমারের কাছে, কয়েকটা ধাপ পার হয়ে যাবে। তো এরকম যত আপনার ফ্যাসিলিটি বাড়বে তত কাস্টমারের হাতে পৌঁছানোর সময়টা বাড়বে। আর ফ্যাসিলিটি যত কম হবে, যেমন ফ্যাক্টরি থেকে সরাসরি যদি কাস্টমারের কাছে পাঠান কুরিয়ারের মাধ্যমে বা ডেলিভারি সিস্টেমের মাধ্যমে, তখন রেসপন্স টাইমটা অনেক শর্ট হবে। এই বিষয়টা ক্লিয়ার? ফ্যাসিলিটির সাথে রেসপন্স টাইমের যে সম্পর্কটা। স্যার আর একটু যদি স্যার একটু ক্লিয়ার হতো স্যার, আর একটু স্যার। ফ্যাসিলিটি মানেটা ক্লিয়ার হতে হবে। ফ্যাসিলিটি মানে হচ্ছে প্রোডাকশন সেন্টার, যা ফ্যাক্টরি, সেটাকে আমরা ফ্যাসিলিটি বলি। স্টোরেজ অর্থাৎ গোডাউন, ওয়্যার হাউস, সাইলো, এগুলোকে আমরা বলি ফ্যাসিলিটি। তারপরে অ্যাসেম্বলিং সেন্টার, যেখানে মানে পার্টস গুলোকে একটা সাথে আরেকটা জোড়া লাগিয়ে মূল প্রোডাক্টটা তৈরি করা হয়, এরকম অ্যাসেম্বলিং করার যে সেন্টার, সেগুলোকে আমরা ফ্যাসিলিটি বলি। জি স্যার। ওকে, জি স্যার। তাহলে এরকম ফ্যাসিলিটি আপনার যত বাড়বে কাস্টমারের হাতে
পণ্য পৌঁছানোর সময়টাও তত বাড়বে, রেসপন্স টাইমটাও তত বাড়বে। কারণ একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা ফ্যাসিলিটিতে যে হ্যান্ড ওভার হবে, হতে হতে কাস্টমারের হাতে পৌঁছাতে সময় লেগে যাবে। কিন্তু যদি এমন হয় উৎপাদনের সাথে সাথেই কাস্টমারের হাতে পৌঁছানো, যে প্রোডাকশন হলো ফ্যাক্টরি থেকেই সরাসরি প্যাকিং করে ট্রান্সপোর্টেশনে করে কাস্টমারের হাতে পৌঁছে দেওয়া হলো, এই সিস্টেমে যদি আপনি পৌঁছান তখন আপনার রেসপন্স টাইম অনেক কম লাগবে, উৎপাদন হওয়ার অল্প সময়ের মধ্যেই কাস্টমারের কাছে চলে যাবে। তো আমরা জি যেটা বলতে চাচ্ছি যে ফ্যাসিলিটি বাড়লে রেসপন্স টাইম বাড়বে, ফ্যাসিলিটি যদি কমান রেসপন্স টাইম কমবে। এই ফ্যাসিলিটির সাথে রেসপন্স টাইমের এই যে সম্পর্ক, বিপরীতমুখী সম্পর্ক, সেটাই আমরা এই চিত্রে দেখালাম। ক্লিয়ার? জি স্যার। দ্বিতীয়ত দেখেন ইনভেন্টরি কস্টের সাথে নাম্বার অফ ফ্যাসিলিটির সম্পর্ক। ইনভেন্টরি কস্ট আমরা দেখতে পাচ্ছি বাম পাশে ওয়াই অ্যাক্সিসে, আর নাম্বার অফ ফ্যাসিলিটি আমরা দেখতে পাচ্ছি এক্স অ্যাক্সিস। এখানে দেখা যায় কিছুটা সমমুখী সম্পর্ক, অর্থাৎ ইনভেন্টরি কস্ট যদি আপনি আহ, বাড়ান, ইনভেন্টরি কস্ট যদি আপনি বাড়ান তাহলে নাম্বার অফ ফ্যাসিলিটিও বৃদ্ধি পাবে। আমরা একটু পেছনেরটায় চলে আসি, এখানে বোধহয় আমরা একটু ভুল করেছি, আমরা বোধহয় এটা আলোচনাটা আরেকবার আপনাকে করতে হবে। দেখেন নাম্বার অফ ফ্যাসিলিটি যদি হয়, বাম পাশে নাম্বার অফ ফ্যাসিলিটি দেয়া আছে আর ডান পাশে, আমরা পুরো এই ফ্যাক্টরস এর আলোচনাটা আবার নতুন করে করি, হ্যাঁ।